এখন পর্যন্ত একটা গণহত্যাকারীর বিচার করতে পারেন নাই। তার আগে আপনি নির্বাচনের ট্রেন ছেড়ে দিবেন, তাহলে এই 1500 শহীদের রক্তের সাথে তার বাবা মার সাথে আপনি কিভাবে মুখ দেখাবেন বলেন? দুটো কাজ এই সরকারকেই করে যেতে হবে, যেই দুটি কাজ এই সরকার করলে বাংলাদেশের জনগণ শান্তি পাবে, স্বস্তি পাবে এবং তাদের যোগ্য নেতৃত্ব তাদের হাতে পাবে। তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে, আর দ্বিতীয় আরেকটি কাজ হচ্ছে যে আর এইভাবেই তো প্রতিবাদ করতে হবে। সেনট এই প্রথম সরাসরি বয়কট করছে। কি খেলাটা খেললো এখন রয়্যাল বেঙ্গল টাইগার। আরে বাপ রে বাপ, এটা আমি মনে করি তারেক সিদ্ধান্ত উনি ঠান্ডা মাথায় খেলা দিছে। কারণ কি জানেন, এটাই চরম সত্যি। আমরা এই সত্যটা জানতাম না, এখন জানি না গেছি। দর্শক, একটা বিরাট সুখবর। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের আরেক যুগান্তকারী সিদ্ধান্ত। এটা একটা যুগান্তকারী ঐতিহাসিক পদক্ষেপ ইউনূস সরকারের। অক্টোপাস অ্যাটাক। সম্মানিত দর্শক মণ্ডলী, চলমান রাজনৈতিক অঙ্গনের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আজ আমি আপনাদের সাথে এমন কিছু আপডেট নিউজ শেয়ার করতে যাচ্ছি যা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তার কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। এখন পর্যন্ত একটা গণহত্যাকারীর বিচার করতে পারেন নাই। তার আগে আপনি নির্বাচনের ট্রেন ছেড়ে দিবেন, তাহলে এই 1500 শহীদের রক্তের সাথে তার বাবা মার সাথে আপনি কিভাবে মুখ দেখাবেন বলেন? শুনেন, মনে রাখেন, মির্জাফর বিজয়ী হয়েছিল, কিন্তু মির্জাফরের কবরে মানুষ থুথু দেয়, কেউ গোলাপ দেয় না। শেখ মুজিব ক্ষমতা আসার পর বাংলাদেশের সব থেকে কলঙ্কিত নির্বাচন হয়েছিল স্বাধীনতার পরেরটা। এইটা নায়ক ফারুক পর্যন্ত বলেছে। হেসে হেসে তারা 5-6 পরে তারা আনন্দ নিয়ে ভোট দেয়। কত বড় নির্লজ্জ জাতি! 5 পরে ভোট দেয়, তা আবার গর্ব করে। এই হলো তাদের 71-এর চেতনা। এই 71-এর চেতনা বিক্রি করে যারা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে, বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে যুদ্ধ নেমেছিল। সেই যুদ্ধ নেমেছে একটা নির্বাচনের জন্য নয়। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ করতে হবে, তবে সেটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে সুন্দরতম নির্বাচনের মাধ্যমে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন সকল ছাত্রকে হল থেকে বের করে দেওয়া হয়েছে, আন্দোলন মরে গেছে, সবাই চক্ষু বন্ধ করে বাড়ি ফিরে গেছে। সেই আন্দোলনের বাসের কেল্লা হয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পরের দিন যেভাবে রুখে দাঁড়িয়েছে, এই আন্দোলনের দ্বিতীয় শক্তি মানে দ্বিতীয় প্রাণ ফিরিয়ে দিয়েছিল সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আজকে প্রশ্ন করতে চাই, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়জন শিক্ষার্থী জীবনে বিসিএস পরীক্ষা দেয় বা সরকারি পরীক্ষা দেয় যে তাদের কোটার জন্য নামতে হবে? প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী এই কোটার জন্য নামেন নাই। তারপরে বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি জনতা তারা এই কোটা চেনে না, তার জন্য নামে নাই। এবং তারা শুধু এই আন্দোলনের জন্যই বা হাসিনাকে উৎখাতের জন্য নামে নাই, তারা নেমেছে এমন একটা ফ্যাসিবাদী শক্তি, যেই শক্তি বেঁচে থাকার মর্যাদা দেয় না, তাকে গুম করে, খুন করে, রোজা অবস্থায় ধর্ষণ করে, আয়না ঘরে নেয়, তার জবান তাকে কেড়ে নেয়। এই বিরুদ্ধে সে বারবার লড়তে চেয়েছে, সে চূড়ান্ত কোনোভাবে ডাক পায় নাই। সেই ছাত্র জনতাকে দেখেছে নেমেছে, এই সুযোগে সে রাজপথে নেমে এসেছে। সে শুধুই একটা ক্ষমতার পালাবদল করবার জন্য হাসিনাকে হটিয়ে আমাকে বা আপনাকে অপরাপর অন্য কাউকে প্রধানমন্ত্রী বা দলে ক্ষমতা আনার জন্য সে জীবন দেয় নাই। সুতরাং আমাদের স্পষ্ট দাবি, এই কথা বলবার পরে যদি আপনারা আমাদেরকে কেউ বলেন আমরা নির্বাচন চাই না, তাহলে আপনি হয়তো মূর্খ অথবা আপনি জ্ঞানপাপী। কারণ নির্বাচন ছাড়া বিকল্প নাই। নির্বাচিত সরকার আমাদের লাগবেই লাগবে, কিন্তু সেটা কেমন নির্বাচন? আমরা কি সেই নির্বাচন দেখতে চাই যে জেডিসিরা রাতের আধারে দিনের ব্যালট ভরে রেখেছে, তারাই তো এখন আবার রিটার্নিং কর্মকর্তা হবে? আপনি বলেন 64 জেলায় কয়জন ডিসি পরিবর্তন হয়েছে? আইদার তাকে ডিসি থেকে এখন আবার সচিবালয় আনা হয়েছে, সচিবালয়ের সেই সব কুশীলকদেরকে এখন আবার ডিসি বানানো হয়েছে। আমলাতন্ত্রের মধ্যে আমরা কোন সংস্কার করেছি? যেই ডিসি, যেই এসপি শত শত কোটি টাকা খেয়ে আমেরিকায় বাড়ি করেছে, কানাডায় করেছে, বেগমপাড়ায় বাড়ি কিনেছে, তারা এখন আবার রিটার্নিং কর্মকর্তা হবে। এবং যার কাছ থেকে টাকা নিয়ে আবারও এমপি বানালে টাকা পাওয়া যাবে, তাকে এমপি বানিয়ে দিবে। এমন একটা নির্বাচন কি আমরা চাই? দর্শক, একটা বিরাট সুখবর। তারেক রহমানের সাথে যে সমঝোতা হয়েছিল, যৌথ বিবৃতি ইউনূস সরকারের, যে রোজার আগে নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন, আবার কেউ কেউ তারিখও ঠিক করেছে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত থেকে ডক্টর ইউনূস সরকার পিছু হচ্ছে, যে না, আদৌ সম্ভব হবে না। কারণ অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা হয়নি, তো এইভাবে তো একপাক্ষিকভাবে ঘোষণা দেওয়া যায় না। সরকার পিছু হটা শুরু করেছে, এবং সরকার যে আসলে ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত থেকে পিছু হতে শুরু করেছে, ঘোষণা দেয়নি, এটা বিএনপি টের পেয়েছে। টের পেয়ে বিএনপি তাদের যে করণীয় সেটা শুরু করে দিয়েছে। বিএনপি এখন আবার একটু সুর নরম করেছে। একদিকে আপনারা দেখছেন সচিবালয়ে বিএনপির লোকজনকে নামিয়ে দিয়েছে সরকারকে চাপে রাখতে, অথচ সরকার বলছে যে এই সরকার চাকরি অধ্যাদেশ সেটা আমরা সংশোধন করবো, তারপর আন্দোলন করছে। আবার ইশরাক কি মনে করেন? ইশরাক কি নিজে নিজে কাণ্ড ঘটাচ্ছেন? না, এটা তারেক রহমানের নির্দেশেই কাণ্ড ঘটাচ্ছেন সরকারকে চাপে রাখতে। আবার সালাউদ্দিন আহমেদ বলছেন যে না, সরকারের অন্যান্য বিষয় তো আমরা সমালোচনা করবো না, কথা বলিনি, সেগুলো তো দায়মুক্তির বিষয়ে আলোচনা হয়নি। এর মানে সরকারের বিরুদ্ধে বলে যাবে। কেন বলে যাবে? ওই যে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন সিদ্ধান্ত থেকে পিছু হতে শুরু করেছে, বিএনপি টের পেয়েছে। আর কি করছে জানেন? বিএনপির 2-4টা মিত্র আছে, আমার হিসাবে 7টা দল আছে নাম সর্বস্ব, যাদের সভাপতিকে চিনলে সেক্রেটারির নাম আর কেউ বলতে পারবে না, বিএনপিও বলতে পারবে না। এরকম 7টা দল আছে বিএনপির সাথে চলে। তার মধ্যে ভিপি নূর তো নির্বাচন প্রশ্ন থেকে অলরেডি ফসকে চলে গেছেন,
রাগান্বিত হয়ে তিনি এখন আর দ্রুত নির্বাচন চান না। তো ইসলামী দলগুলো সবাই জামাত চরমনের ব্যানার ঐক্যবদ্ধ হচ্ছে। তার মধ্যে দুইটা দল আছে ইসলামী দল, দুইটা দলও না, দুইটা দলের ফ্যাকশন, মানে দুই গ্রুপ হয় না একটা দলের, ভেঙে যায়। কওমি হুজুরদের দল তো আবার সকাল সন্ধ্যা ভেঙে যায়। তো এরকম ভেঙে যে দুইটা গ্রুপ হয়েছে, এরকম দুইটা দল আছে বিএনপির সাথে থাকবে। তার মধ্যে একটা হচ্ছে খেলাফত মজলিসের একাংশ। ওই অংশটার মাধ্যমে বিএনপি বিবৃতি দেওয়ার ব্যবস্থা করেছে। কিছুদিন পর দেখবেন যে 12 দলীয় জোটে বিবৃতি দিচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করেন, এখনো কেন করছেন না? এর মানে সরকার তারিখ ঘোষণা করছে না, বরং পিছু হচ্ছে। এটা টের পেয়ে এখন বিবৃতি দিচ্ছে যাতে ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা করে। অন্যদিকে নির্বাচন কমিশন তারা বলেছে যে আমরা কোনো সাইন্ড সরকারি যৌথ বিবৃতি পাইনি, যা পেয়েছি এটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া যায় না। এরপরে বিএনপির দৌড়ঝাঁপ শুরু হয়ে গিয়েছে। সালাউদ্দিন আহমেদ বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত ইসিকে জানান। এর মানে সরকার ইসিকে জানায়নি, সরকার ওই সিদ্ধান্ত থেকে পিছু হটেছে। এখন অনুরোধ করছে যে ভাই দ্রুত জানান নাই কেন? এখনো পিছু হটেছে, এটা বুঝতে পেরে টের পেয়ে এখন বলছে যে দ্রুত জানান। আর যদি সব স্বাভাবিক থাকতো তাহলে এই বিষয়ে কথা বলার দরকার হতো না। তাহলে সরকারই জানিয়ে দিত যে ফেব্রুয়ারিতে নির্বাচন, তোমরা 12 ফেব্রুয়ারি তারিখ ঘোষণা করে দাও। এবং খলিলুর রহমান কিন্তু বলেছিল লন্ডনে শীঘ্রই নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করবে, কিন্তু তারিখ ঘোষণা করছে না। এ কারণে এখন বলছেন তৎপরতা চালাতে হচ্ছে বিএনপিকে যে আপনারা বলেন সরকারকে, আপনারা এখনো কেন বলছেন না? আমরা তো একটা সম্মানিত দর্শক মণ্ডলী, যতই দিন গড়াচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ততই অস্থিতিশীল ও অরাজকতাময় হয়ে উঠছে। একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরানোর জন্য এবং দ্রুত নির্বাচন দেওয়ার জন্য একটা শ্রেণীর রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে। তারা বলছে রাজনৈতিক দল যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না বসবে ততক্ষণ পর্যন্ত নাকি বাংলাদেশে শান্তি ফিরে আসবে না, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যতই সংস্কার করুক না কেন তার এই সমস্ত সংস্কার বৃথা বলে গণ্য হবে, এমনটাই দাবি করছে এক শ্রেণীর রাজনৈতিক দল। আরেক শ্রেণীর রাজনৈতিক দল তারা ক্ষমতার লোভে ক্ষমতার আসন গ্রহণ করার জন্য পুনরায় বাংলাদেশে তাদের রাজনৈতিক দলকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তারা এক প্রকার আদা জল খেয়ে নেমেছে। তারা তাদের বহিষ্কৃত এবং তাদের পলাতক নেত্রীকে বাংলাদেশের ক্ষমতার আসনে পুনর্বহাল করার জন্য, তাকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন প্রকার আন্তর্জাতিক মহলের সহযোগিতা নিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু বাংলাদেশের 18 কোটি জনগণ যে সাবেক প্রধানমন্ত্রীকে, যে লেডি ফেরাউনকে প্রত্যাখ্যান করেছে, তাকে কি তারা পুনরায় এত সহজেই বরণ করে নেবে? তারা কি এত সহজেই তাকে আর গ্রহণ করবে? এ ব্যাপারে কি ভাবছেন আপনারা? অবশ্যই আপনার সেই চিন্তার জগতের মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন, এবং এই জাতীয় নিত্য নতুন আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন এবং সব সময় আমাদের পাশেই থাকবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর এই আশা ব্যক্ত করেই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এমনটাই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।